জনাব আসাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসাদ ভাই, আমরা দেখলাম আপনি তো দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ঠা জুলাই এবং এবার ২৫০তম স্বাধীনতা দিবস। তো প্রতি বছরই তো বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস পালিত হয়, কিন্তু আমাদের দেশে আমার কাছে যেন এবার একটু অভিনব একটা দৃশ্য আমি দেখলাম, যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বেশ ঘটা করে পালিত হলো। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সেখানে ছিলেন, আমাদের মন্ত্রীরা ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত স্পিকার ছিলেন, অনেকেই ছিল, মানে গণ্যমান্য অনেকেই ছিলেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটা ব্যান্ড দল, তারা এখানে সঙ্গীত পরিবেশনা করলো, আমাদের বিরোধী দলীয় নেতা বক্তৃতা দিলেন, অনেক কিছু হলো। আমার কাছে গেলে আপনার কাছে গেলে আমার একটাই প্রশ্ন, যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্য একটা দেশের স্বাধীনতা দিবস এভাবে ঘটা করে পালন করা, তাদের জাতীয় পতাকা উত্তোলন করে, এরকম দৃশ্য আপনি এর আগে কখনো দেখেছেন কিনা? না, এরকম দেখিনি। এবং এটা যখন আমি দেখলাম আমার কাছে খালি মনে হচ্ছিল যে এটা কি আমেরিকার কলোনি হয়ে গেল। এই জিনিসটা খালি বারবার আমার মনে হচ্ছিল কেমন। তার কারণ মানে একটা একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা সরকার যে এত নিচে নামতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তো এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। আর দেখেন, সবচেয়ে বড় কথা, মানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমেরিকা তার এই কার্যকলাপের কারণে যে গাজাতে মানে লক্ষ লক্ষ হত্যাযজ্ঞ চালাচ্ছে, ইরানে এগুলা করতেছে, সারা পৃথিবীতে বিশ্বব্যাপী তাদের কারণে আজকে সারা বিশ্বে একটা অশান্তি, মানে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এটার জন্য তো আমেরিকা দায়ী সম্পূর্ণভাবে। খালি বাইরের লোকজন বলছে তা না, এবং আমেরিকানরাও এখন এই কথাগুলো বলা শুরু করেছে। তার মধ্যে একজনের নাম আমি বলি, খুবই বিখ্যাত একজন পডকাস্ট মানে জার্নালিস্ট, টাকার কালসন। সে বলতেছে যে আমরা কি আমেরিকা মানে ইসরায়েলের কলোনি নাকি নাকি মানে আমাদের ইসরায়েলের কথা আমাদের গভর্নমেন্ট চলবে কেন? কিন্তু আমাদের টাকা, আমাদের সবকিছু। তো যাই হোক, আমার এখন এইরকম একটা প্রেক্ষাপটে যখন আমেরিকার প্রতি ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে সারা বিশ্বব্যাপী, মুসলমানদের মারতেছে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, সেখানকার মানে সরকার এভাবে তাদেরকে এরকম ভাবে তোয়াজ করা বা এটার কারণ আমি বুঝলাম না। আমার কেন জানি মনে হচ্ছে যে এই সরকার আসার পর থেকে বা আগের সরকার যে ইউনূসের সরকার ছিল, তারা আমেরিকার পা চাটতে শুরু করেছে বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো এই পা চাটার এমন আপনার দেখেন, ওই যে যে চুক্তিটা করলো, মানে দেশ বিরোধী একটা চুক্তি, এটা নিয়ে কোনো উচ্চবাচ্য নাই, এবং উল্টা তারেক রহমানের সরকার এটাকে এন্ডোর্স করতেছে। তো তাতে কি বোঝা যাচ্ছে যে এখন এরা মনে করতেছে যে আমাদের আসলে কোনো শক্তি নাই, জনগণ আমাদের শক্তি না, আমাদের শক্তি ওদের উপর নির্ভর করতে হবে, ওরা আমাদেরকে ক্ষমতায় রাখবে। কিন্তু ওরা যে কারো ক্ষমতায় রাখে কাদের, যাদের ওদের দিয়ে কাজ হয়, তারপরে যখন দেখে যে গণবিক্ষোভ শুরু হয়েছে ওরা কেটে পড়ে। এটা আমরা দক্ষিণ ভিয়েতনামে দেখেছি, কেমন ইরানের সার বেলায় দেখেছি। প্রচুর নজির আছে। তার কারণ আমেরিকানরা কারো কোনো দিন বন্ধু হইতে পারে না। পৃথিবীর মানে ইতিহাসে নেই। এটা হেনরি কিসিঞ্জার নিজেই বলেছিল এই কথাটা। হম। তো যাই হোক, যে মানে এই কথাটা তো কি বলবো আর, আমার হ্যাঁ, এত একটা কষ্ট জিনিস লাগে। আমরা দেখলাম এখানে আমাদের দেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, উনি বক্তব্য দিলেন, এবং উনি বক্তব্য দেওয়ার কালে উনি যুক্তরাষ্ট্রকে এই বলে ধন্যবাদ দিলেন যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে। তো আমি আমি বুঝতে পারলাম না, যুদ্ধটা শুরু করলো কে? না না, আমি আমি সেই কথাটাই বলছি, আমি লিখেছি ওই কথাটা, যে জামাত ইসলামী একটা পিওর মুসলমানের দল, পিওর এক ধর্মভিত্তিক দল। তো তাদের তো সবচেয়ে বেশি নিন্দা করা আমেরিকার এই যে কার্যকলাপ গুলা, তাই না? আমেরিকা যে যুদ্ধটা সৃষ্টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাদের উপরে ইসরায়েলকে দিয়ে, এবং তারা মিলেমিশে এগুলা করছে। এবং এখন বলছে যুদ্ধ বন্ধ, যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে কি জানো না, বিকজ গেরা করে পড়েছে আমেরিকা। ইরান ইরানকে ইরান যে এরকম ভাবে তাদেরকে নাস্তানাবুদ করবে এটা তারা বুঝতে পারেনি।
আচ্ছা, এখন শফিকুর রহমান জামাত ইসলামের প্রধান, সে যখন এই কথাটা বলে, তো এই লোকটাকে তো আমার পাক্কা ধান্দাবাজ মনে হচ্ছে। এই লোকটা তো কোনো ভালো লোক না। হ্যাঁ, তার কারণ এই লোকটাকে কিন্তু আগে আমি আমার মনে হয় আপনার অনুষ্ঠানে আমি বলছি যে লোকটার মধ্যে মনে হয় সততা আছে, এবং সে, তারা যদি ক্ষমতায় যায় দেশটা ভালো। এখন মনে হচ্ছে তো নাম্বার ওয়ান ধান্দাবাজ। হ্যাঁ, কারে কখন তেল মারতে হবে, কারে কি করতে হবে। নাহলে দেখেন, বিএনপি আসার পরে যে সমস্ত কাজকর্ম করতেছে একের পর এক, এই যে আমেরিকার সঙ্গে চুক্তির কথা বলেন, তারপরে আইন শৃঙ্খলা, একটা কথা বলে না এই সমস্ত নিয়ে। হ্যাঁ, বিশেষ করে আমেরিকার যখন প্রসঙ্গটা আসে একটা কথা বলে। তার মানেটা কি বোঝা যাচ্ছে যে এই সরকারও, মানে বিরোধী দলও এদের বি টিম। আগে ছিল গৃহপালিত মানে বিরোধী দল, আর এখন এই আমল হয়েছে বি। কোনো মানে দেশের যে মূল সমস্যাগুলো, যেমন দেশের বেকারত্ব বাড়ছে, মব ভায়োলেন্স বাড়তেছে। আজকে কয়েকদিনের আপনি রিপোর্ট গুলো দেখেন যে রাজশাহীতে এক এক মানে প্রতিষ্ঠানের এমডি কে তার অন্ডকোষ আক্রমণ করে বলছে 70 লক্ষ টাকা লিখে দাও। কালকে দেখলাম আহ, কি বলে নারায়ণগঞ্জে একজনকে ছিনতাইকারী সন্দেহে গাছে মানে ওদের সাথে বেঁধে পিটিয়ে মেরে দিয়েছে। এবং এই এই যে আলামত গুলো, এগুলো কিন্তু ভয়াবহ আলামত। অর্থাৎ বিরোধী দল হলে কি হওয়া উচিত ছিল, এইগুলো নিয়ে সোচ্চার হওয়া, যে না, ইউনূসের সময় যে জিনিসগুলো হয়েছে আমরা তো নতুন সরকারকে কাছ থেকে এটা আশা করি না, তোমরা এটা বন্ধ করতে পারছো না। কিন্তু ওই নিয়ে ওসব নিয়ে তারা এখন আমেরিকার গুণগান গাচ্ছে, আমেরিকা এটা করতেছে, আমেরিকার দক্ষিণ প্লাজায় নিয়ে। তো এটা তো আমার মনে হয় যে বাংলাদেশের যে সরকার এখন তাদেরকে মানে জনগণের কোর্টের সামনে হাজির করানো উচিত, যে তুমি এটা একটা কেন কথা আমি বলি, একটা কথা আমি বলি, সেটা হলো যে এই আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনি তো ওনার সঙ্গী সাথীদের নিয়ে কদিন আগে চীনে গেলেন। এই চীনে যাওয়ার কারণে আমরা অনেকে কিন্তু ভেবেছিলাম যে উনি ভূরাজনৈতিক কূটনীতিতে এক ধরনের বার্গেইন করছেন, এটা অনেকের ধারণা ছিল। তো চীন থেকে ফিরে আসার পর আমরা দেখলাম দেশে চীনের রাষ্ট্রদূত অথবা চীনের কূটনীতিক যারা আছে আমাদের দেশে, তারাও বলছিলেন যে এখানে যেন তৃতীয় কোনো শক্তি যেন না আসে, এরকম নানা রকম কথাবার্তা বলছিলেন। এখন সেই সমস্ত করার প্রেক্ষিতে তার এক সপ্তাহ যেতে না যেতে আবার আমাদের দক্ষিণ প্লাজায় এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা, যেখানে আমাদের মন্ত্রীরা যে উপস্থিত হচ্ছেন, স্পিকার উপস্থিত হচ্ছেন। তো এটা কি চীনের সঙ্গে আমাদের যে আলোচনা, যে সম্পর্ক, সেক্ষেত্রে কি আপনার মনে হয় না কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? না। এই কথা আমি কিছুদিন আগে এটা নিয়ে লিখেছি, সেটাই বলছি আপনাকে, যে দেখেন, চীন, হ্যাঁ, বড় দেশ, এখন অনেক তাদের টাকা পয়সা হয়েছে, তাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স, আমরা তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিব, এটা আমাদের দরকার ছিল, ভালো কথা। আর চীনের সঙ্গে ভারতের একটা বৈরিতা আছে দীর্ঘদিন। তো আমরা এখন ইন্ডিয়ার সঙ্গে, মানে এখন আপনি দেখতে পাচ্ছেন যে চতুর্দিক থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে নানান রকমের, এবং সঙ্গত কারণে ইন্ডিয়া আমাদের সাথে ভালো ভালো ব্যবহার করে নাই, এবং ইন্ডিয়া আমাদের মানে মুসলমানদের ওখানে অত্যাচার করতেছে, স্বাভাবিকভাবে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তার একটা প্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার অর্থ তো এই না যে আমি আরেকজনের কোলে, মানে ইয়েতে যাবো, মানে আরেকজনের কোলের উপরে যে আমাদের তো এটা যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের সর্বাগ্রে তো বলতে হবে যে আমাদের স্বার্থ যেখানে আছে, আমাদের স্বার্থকে কিভাবে আমরা রক্ষা করব, সেই কাজটাই আমরা করব। এখন একটা কথা বুঝতে হবে যে পৃথিবীর কেউই কোনো কোনো দেশ কোনো দেশের বন্ধু না, এগুলো সবকিছু নির্ভর করে তাদের দ্বিপাক্ষিক স্বার্থের উপর। এখন চীন যে আমাদের এখানে এত এত পয়সা কড়ি দিচ্ছে, এমনি এমনি তো দিচ্ছে না, এগুলো তো ঋণের টাকা, এগুলো তো মানে মানে মুফতে আমরা এই টাকা পয়সা পাচ্ছি না বা তো সেই বিষয়ে তারা এগুলো নিয়ে নিচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে যখন হাসিনা আমলে অনেক নানান রকমের মানে হৃদ্যতা ছিল, তখন ওই ইন্ডিয়াও সেই একই কাজ করেছে, ওই ওই সুযোগ নিয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। তো তাদের স্বার্থ রক্ষা, বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বলে তো হাসিনাকে এই দেশ ছেড়ে পালাইতে হয়েছে। আজ হোক কালো 17 বছর এমনি কেমনে কেমনে ছিল আর কি, অত্যাচার করে। তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি, যে মানুষের, দেশের মানুষের উপর যদি কোনো সরকারের বা দলের আস্থা না থাকে, আস্থা না নিয়ে আপনি অন্যান্য দল, অন্যান্য বাইরের শক্তিকে মনে করেন যে এরা আমাদেরকে ক্ষমতা রাখবে। এখন কদিন আগে দেখলাম
যে খলিলুর রহমান এখন যে পররাষ্ট্রমন্ত্রী, সে সবক দিচ্ছে সাংবাদিকদের। এই সমস্ত বিব্রতকর প্রশ্ন কেন করেন? আচ্ছা, তো সাংবাদিকের কাজটা কি? তোমাকে তেল মারা প্রশ্ন করবে? আমি থাকলে, বা আমি জানি না, যেহেতু আমি সাংবাদিক সম্বন্ধে ছিলাম না, তো আমি জানি না যে সাংবাদিকরা এটার উত্তরে কি বলেছে। সে আরো সবক দিচ্ছে যে দেখেন, আপনারা জানবেন যে ওইখানে মানে প্রধানমন্ত্রীর লেভেলে তখন ভিজিট হয়, তখন দিস্তা দিস্তা কাগজ নিয়ে হয় না যে তুমি এটা দিবা। এটা তো ভাই আমরা সবাই জানি, খলিলুর রহমান না জানতেন, কিন্তু আমরা জানি, এগুলো দেশের মানুষ জানে। তার কারণটা কি? যে কি আলোচনা হবে, কোনটা মানে অগ্রাধিকার পাবে, এগুলো অফিসিয়ালরা মিলে আগেই ঠিক করে নেয়। শুধু মানে হাইয়েস্ট লেভেলে যখন মিটিং হয় তখন সেটারই একটা প্রতিফলন, রিফ্লেকশন আমরা দেখতে পাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, তাদের অফিসিয়াল মিটিংটা ছিল তারেক রহমানের যে কাউন্টার পার্ট, ওদের প্রধানমন্ত্রী, হ্যাঁ, লি চিয়াং, এরকম একটা কিছু নাম, যাই হোক। তো সেইখানে অফিসিয়াল যে মিটিং হয়েছে সেখানে কিন্তু করিডোরের কোনো কথা বলা হয়নি। পরের দিন যখন সে শি জিনপিং এর সঙ্গে দেখা করতে গেছে, তখন ওটা ছিল কিন্তু সৌজন্য সাক্ষাৎ, মানে মেন আলোচনা তো প্রধানমন্ত্রী লেভেলে হয়ে গেছে এখন। তখন সেখানে সে বলছে কি যে আমরা ওই এই মায়ানমারের ভিতর দিয়ে আমাদের করিডোর তোমরা দাও, তাই এটা কিন্তু কোনো কিছু। এখন এই গরিব দেশটার বেলায় যেই যাচ্ছে, যাকেই পাচ্ছে বলতেছে, ওই আমেরিকা বলছিল না যে আমার মানবিক করিডোর দাও, তারপরে তুমি আমার সাথে যুদ্ধ বিমান কেনো, এই বোয়িং বিক্রি করো। চায়নাও একই কথা বলতেছে, তুমি আমার কাছ থেকে যুদ্ধ বিমান কেনো, সমরাস্ত্র কেনো। তো আমাদেরকে, আমরা যদি আমাদের নিজের স্বার্থ, আমাদের কোনটা প্রয়োজন, আমরা কিভাবে নিজের স্বার্থকে রক্ষা করব, সেটা যদি আমরা না বুঝি, তো বিদেশি শক্তিগুলো এইভাবে করতে থাকবে। তো এখন সাংবাদিক যদি সত্যিকার অর্থে সাংবাদিকরা হতো যে আপনি আমাদেরকে সবক দিচ্ছেন, আপনার তো অ্যাকচুয়ালি থাকার কথা জেলে। কেন জেলে থাকবে? ওই 2001 সালে একটা চাঞ্চল্যকর খুন এবং আত্মহত্যার মামলায় স্বামী স্ত্রী দুজন, একজনকে খুন করে আরেকজন আত্মহত্যা করলো, একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। সেইটাতে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল, এবং ঘটনাটা ঘটার রাত্রে ঘটেছে 11টার দিকে। পরের দিন সকালে যখন নিউজ পেপারে এই খবরটা আসছে, সেই সন্ধ্যার সময় সে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এই খলিলুর রহমান। তো এরকম একটা লোককে আপনি দেশের পররাষ্ট্রমন্ত্রী বানাবেন বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানাবেন, তাহলে দেশে আইনের শাসনটা, সাংবাদিকদের তো এই প্রশ্নটা করা উচিত ছিল যে আইনের শাসনটা কোথায় থাকে। আপনি যদি ক্ষমতাসীনদের আস্থাভাজন হন বা ক্ষমতাবান হন, তবে আইন আপনার জন্য না। কয়দিন আগে দেখলেন নারায়ণগঞ্জে এক এমপির ছেলে চাঁদাবাজি করছিল, সেখানে পুলিশ প্রথমে গ্রেফতার করতে চাচ্ছিল, যে এটা নিয়ে হইচই হওয়ার পরে গ্রেফতার করলো। তারপরে গ্রেফতার করার পরে কি হলো দেখলাম, তাকে ওই মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো মানে আপনি যখন এই ধরনের কাজকর্ম করেন একটা সরকার, তখন অন্যান্য মানুষের কাছে কি বার্তা দেয়? যে এই দেশে আপনি শুধুমাত্র ক্ষমতাবান হবেন বা ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক থাকলে আপনার আইন টাইন বিচার টিচার আপনার জন্য না। তো এই একই কারণে আমরা দেখছি ওই হাসিনার সময় আগে ছিল তাই, এরশাদের সময় ছিল তাই, খালেদা জিয়ার সময় একই ব্যাপার ছিল। তো তাহলে আমার কথা হচ্ছে যে বারবার এই যে এত বড় বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, ছাত্র আন্দোলন, ছাত্রদল আন্দোলন হলো, তাহলে দেশের ওই যে মানে নতুন বন্দোবস্তটা কোথায়? নতুন বন্দোবস্তের মধ্যে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যাতে করে দেশে বৈষম্য কমে, একটা লুটেরা শ্রেণী যেন দেশটাকে মানে দখল করে দেশের উপর প্রভাব বিস্তার না করে। দেশে যদি কেউ অন্যায় করে, সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার শাস্তি হবে, তাকে বিচারের আওতায় আনা হবে। এইগুলোই তো আমরা এই আন্দোলনের মূল যে চাওয়াটা, বা প্রত্যেকটা গণ আন্দোলনের চাওয়াটাই এইটাই ছিল, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। ওই আগের আগের পুরনো বন্দোবস্তই থাকছে। এই যে কয়েকদিন আগে আমি যে চীন থেকে ঘুরে আসলাম, সেখানে দেখেন যে 1 নম্বর কথা, শীর্ষ নেতৃত্ব সাংঘাতিক সৎ, কোনো দুর্নীতির মধ্যে না। আর দুর্নীতি যারা করে ওইখানে বড় বড়, কয়েকদিন আগেই দেখলাম 14 জন শীর্ষ কর্মকর্তা, তার মধ্যে একজন জেনারেলও ছিল। আর ওদের ওখানে একটা সিস্টেম কি জানেন? তারা হলো যে যখন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, সঙ্গে সঙ্গে তাদের সেই পদ থেকে সরায় দেয়, সরাই দিয়ে বলে যে ঠিক আছে, ইনভেস্টিগেশনটা আগে হোক, তুমি যদি প্রমাণ হয় যে তুমি এটার মধ্যে জড়িত ছিল, তোমাকে ছেড়ে দেওয়া। আর যদি প্রমাণ হয় যে তুমি
মানে অন্যায় করেছো বা এই দুর্নীতি করেছো, তোমার শাস্তি হবে। তো তারা কিন্তু পদে থাকতে দেয় না, সঙ্গে সঙ্গে তাদেরকে ওখান থেকে রিমুভ করে দেয়। এবং কয়দিন আগে আর তাদের মানে শাস্তিটা দেখেন, ফায়ারিং স্কোয়াডে মৃত্যু। এবং এই যে এত কঠোর যে আইনটা, এই কঠোর আইন করে চালু আছেই বলে চীন সারা বিশ্বে এখন প্রায় 1 নম্বর দেশ হতে চলেছে। আইন শৃঙ্খলা বলেন, এত সেফ কান্ট্রি যে কল্পনার বাইরে। তাদের স্কোরিং হলো ইন্টারন্যাশনাল লেভেলে সেফটি অ্যান্ড সিকিউরিটি লেভেল 98%, মানে 98% হলো সেফ। আর আপনি আমাদের কথা চিন্তা, ইভেন আমেরিকার কথাও চিন্তা করেন। আমেরিকার যে স্বাধীনতা দিবসের দিনে ওদের যে 250 বছর হলো, সেই দিনে নয়টা মানে গুলির ঘটনা ঘটেছে সারা আমেরিকা। তো আমেরিকা তো ভেরি ইনসিকিউর কান্ট্রি, তাই না? তারপরেও দেখেন তারা দুনিয়ার জায়গায় সবক দিয়ে বেড়াচ্ছে যে আমরা হলাম পৃথিবীর সেরা দেশ, আমাদের তোমরা ফলো করো। আর আমাদের মতো উজবুকরা যারা, তারা ওইটা হুজুর হুজুর করতেছে তাদের। তাদের তো এটা তো বলতে পারতেছে না যে ভাই তোমার ফলো করবো কেন? তোমার ওখানে তো বৈষম্য আছে, তোমার ওখানে মারামারি আছে, তোমার ওখানে যারা বড় লোক থাকে, ইভেন ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি দিতে পারছে? পারে নাই তো। তার বিরুদ্ধে তো 10টা মামলা ছিল, কেউ পারে নাই। ওই যে বললাম যে দেশে আইনের শাসন নাই, এবং সেই দেশ কখনো সামনে আগাইতে পারে না। তাহলে আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি, একটু ছোট করে যদি বলেন। সেটা হলো, এই যে আমরা মনে করেন শেখ হাসিনার সরকারের পতন ঘটলো 2024 অগাস্ট, সেই পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে তো সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার পর আমরা ডক্টর ইউনূসের একটা সরকার পেলাম। সেই সরকার 1.5 বছর কাটানো, তারপরে কি নির্বাচন হলো। সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হলো না, সেটা নয় এক কথা গেল। তারপরেও যতটুকু নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা বিএনপি সরকারটাকে পেলাম। এখন বিএনপি সরকার পাওয়ার পর এই সরকারকে নিয়েও কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল। আমি আপনাকে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার সেই প্রত্যাশার যে মানে বিবর্তন যেটা হলো, এই প্রত্যাশার আপনি এখন কোথায় আছেন? না, আমার প্রত্যাশা সত্যি কথা বলতে কি, 10-এর মধ্যে 1-এ আছি। তার কারণ আমি যে জিনিসটা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট ইউনূসের আমলে যে সমস্ত মানে লুটপাট হয়েছে সেগুলোর অ্যাটলিস্ট একটা তদন্ত হবে। কিন্তু দেখেন, যখন ইউনূসের ওই যে হামে শিশু মৃত্যু প্রায় 700-800 হয়ে গেছে এখন পর্যন্ত, তার তার বিরুদ্ধে তো খুনের মামলা হওয়া ছিল, তাই না? তাদের ওই সরকারের গাফিলতির কারণে এতগুলো, এবং গতকালকেও 7 জন মারা গেছে। গতকালকেও প্রতিদিন মারা যাচ্ছে সেটা নিয়ে। এবং এইটা নিয়ে যখন কোন একটা লয়ার এটার বিরুদ্ধে কোর্টে গেল এটার মামলা করতে গেলে, সে বিচারক মামলা হিয়ারিং পর্যন্ত হইতে দিল না। তো তার মানেটা কি? তার মানে যে মানুষের যে প্রত্যাশা ছিল যে আপনি অন্যায় করলে আপনার শাস্তি হবে, আপনি লুটপাট করলে আপনার শাস্তি হবে, আপনার দুর্নীতির অভিযোগ থাকলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তো কোনো কিছুই তো হচ্ছে না। এখন আরেকটা দেখেন, এই যে কিছুদিন আগে যে ওয়াদা বলে একটা ইংরেজি পত্রিকা দেখলাম যে বের হয়েছে, ওই ইউনিটের প্রেস উইং এর লোকজন, তারা খোঁজ নিয়ে দেখলাম যে তার যে ফাইন্যান্সিয়াল মানে অর্থ দিচ্ছে যেগুলো, তার বিরুদ্ধে দুদকের মামলা ছিল। আমি রহমান বলছি, তো সে মামলা থেকে অব্যাহতি পাইল কিভাবে? এটার ইনভেস্টিগেশন করা উচিত ছিল এই সরকার। তো এখন আপনি মিডিয়া জগতে আপনি দুর্বৃত্তদের আমদানি করতেছেন তাদের নিজস্ব কথা বলার জন্য। যেমন আপনি ধরেন এই যে বসুন্ধরা গ্রুপের পুরো ইয়ে, মানে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু কেউ ধরে না তাদের। তারপরে ওই যে বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে কি নতুন স্টার টেলিভিশন, সমস্ত দুদকের মামলায় মানে এদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তদন্ত হচ্ছে, হাজার হাজার কোটি টাকা মানে মানে মেরে দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখেন, একটা দুদককে বসায় রাখছে ওখানে চুপচাপ। হ্যাঁ, তাদের কোনো কাজ নাই। সে যদি একটা স্বাধীন প্রতিষ্ঠান হয়, ওই দিন শুনলাম সালাউদ্দিন আহমেদ বলতেছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমি তারেক রহমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি এদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন, এই লুটপাটের বিরুদ্ধে। প্রথম কথা হলো, দুদক যদি একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হয়, সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার তো কোনো স্কোপ নেই।
রাইট, তাই না? তো ওনাকে তাহলে বলতে আপনি হবে কেন? এই না, তাইলে তাইলে তো আগের আগের বন্দোবস্ত ছিল, হাসিনার সময় যা ছিল ওই দুটো, ওই সরকার কি বলে ওইটা শুনবো, আর হাসিনার রাইট। সময় যা ছিল তাহলে তাহলে মানুষ কি পাইলো তাইলে? এই যে এত আন্দোলন হলো, এত লোক, এত ছেলে পেলে মারা গেল, হম, মানুষ পেল না, আলটিমেটলি তো কিছুই পেল না। ওই সেই জন্য আমি ওই রিক্সাওয়ালাদের যখন রিক্সা টিক্সা যাই না, তখন জিজ্ঞেস করি, এই যে জুলাই ইয়ে হলো না, অ্যানিভার্সারি, দ্বিতীয় অ্যানিভার্সারি, তো আমি ওইটার মধ্যে লিখলাম যে আমার তো কোনো মানে ইয়ে নাই এটাতে, আমার তো কোনো মাথা ব্যথা নাই। তার কারণ জুলাই নিয়ে যারা লাফালাফি করতেছে এরা সবগুলো জুলাইয়ের সুবিধাভোগী। এই যে দেখেন, এই হাসনাত বলেন, নাহিদ বলেন, সাজ্জিদ বলেন, মোহাম্মদ ইউনুস বলেন, তারপরে জামাতে ইসলামী বলেন, এগুলো সব জুলাইয়ের ইয়ে না, বেনিফিশিয়ারি না? হুম, তারেক রহমান বলেন, কিন্তু আসল বেনিফিশিয়ারি আমার ছিল এই দেশের সাধারণ মানুষের, কিন্তু তাদের কোনো খবর নেই। সেই জি। জন্য তারা রিক্সাই চালাচ্ছে, মানুষের বাড়িতে কাজ করতেছে, একই ব্যাপার। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ। আপনারা শুনলেন আরশাদ মাহমুদ ভাইয়ের বিভিন্ন বিশ্লেষণ। আমরা শুরু করেছিলাম যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন আমাদের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এটা অস্বাভাবিক কিনা এই প্রশ্নের মাধ্যমে। এবং আরশাদ ভাই কিন্তু ওই সন্দেহটাই করেছেন যে আমরা কি আসলেও স্বাধীন সার্বভৌম কোনো দেশ হিসেবে এখন পৃথিবীতে বিরাজ করছি কিনা। হয়তো কোনো একটা ঝামেলা আছে, কোথাও একটা, আমরা ওইভাবে ভাবতে চাই, হয়তো কোথাও আমরা একটা বাধা পড়ে আছি, চাপের মধ্যে আছি। এই আরশাদ ভাই বললেন না যে বরিশালের এক ব্যবসায়ী এক বিশেষ অঙ্গে চাপ দিয়ে ধরার কারণে উনি কিন্তু সিগনেচার করতে বাধ্য হয়েছিলেন। তা আমরা বুঝতে পারছি না আমাদের কোথায় কে চেপে ধরেছে। এই স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হলো। অনুষ্ঠানটা কোথায় হয়েছে? বাংলাদেশের যে জাতীয় সংসদ ভবন শেরেবাংলা নগরে, তার দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমার জীবনে আমি কোনোদিন দেখিনি যে অন্য একটা দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এবার হলো যুক্তরাষ্ট্রেরটা হলো, সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তারা সঙ্গীত পরিবেশনা করলো। সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা ছিল, বিশাল ঢাউস একটা পতাকা ছিল, সেই পতাকা পথ করে উড়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এবং সেখানে আমাদের দেশের অনেক বড় বড় মানুষ, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্টে পাঠিয়েছি, সেই বড় বড় মানুষেরা সেখানে যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত, তার সঙ্গে দাঁড়িয়ে সেখানে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, কথা বলেছেন, সৌহার্দ্য বিনিময় করেছেন। এবং যুক্তরাষ্ট্রে আমাদের কত বড় বন্ধু, যুক্তরাষ্ট্র সারা দুনিয়ার জন্য কত ভালো একটা দেশ, সেটা তারা গদগদ ভঙ্গিতে প্রচার করেছেন। মানে আমি এটা দেখে, বিশ্বাস করেন, আমি একদম হতভম্ব হয়ে গেছি। কখনো দেখেছেন আপনারা যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এখানে অন্য কোনো দেশের একটা অনুষ্ঠান এভাবে হয়েছে? আমার মনে পড়ে না, হতে পারে হয়তোবা, কিন্তু সেই সময় হয়তো আমি জানি না, অথবা আমার স্মৃতি ভ্রম ঘটেছে কিনা আমি বলতে পারবো না। আপনারা দেখেছেন, এবার হয়েছে। আপনারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভাবেন, আমরা অনেক দেশের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভাবি, বলি কোন দেশ আমাদের কত বড় বন্ধু, আমরা এগুলো বলি। আমাদের যে স্বাধীনতা, আমরা যে আজকে বাংলাদেশ হয়েছি, এই স্বাধীনতার সময় আমাদের যে যুদ্ধটা হয়েছিল, যেটাকে আমরা মুক্তিযুদ্ধ বলি, সেই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এবং চীন উভয়েরই ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। চীন তো আমাদের স্বীকৃতি দিয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার 3 বছর পরে, 3-4 বছর পরে। তার আগে তারা আমাদেরকে বাংলা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তো মানতই না। যুক্তরাষ্ট্র দ্রুতই স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারা পুরো যুদ্ধে পাকিস্তানিকে সহায়তা করেছে এবং এই যুদ্ধে আমাদের বিরুদ্ধে তারা তাদের 7th ফ্লিট, মানে 7ম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। শেষ পর্যন্ত সে চট্টগ্রাম পর্যন্ত আসতে পারেনি,
অনেকে অবশ্য এবার দেখলাম ফান করে বলছেন যে আজকে থেকে 55 বছর আগে তারা যে সপ্তাহ অনুবহর পাঠিয়েছিল এটা এবার এসে ঠিকঠাক মতো পৌঁছেছে, যে এবার যে পৌঁছেছে তার বড় প্রমাণ হলো যে এই সংসদ ভবনের সামনে তাদের এই অনুষ্ঠান। মানে আমি মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই যে আমাদের যাদেরকে আমরা এবার রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছি, যারা আমাদের সরকার, তাদের এই কেমন নতজানু মনোভাব। আমি দেখলাম অনুষ্ঠানে কয়েকটা ভিডিও দেখলাম, এখানে আমি ডক্টর খলিলুর রহমানকে দেখে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তাকে দেখে আমি অবাক হইনি মানে আমি তো এখনও মনে করি উনি আসলে যুক্তরাষ্ট্রের নাগরিক, এটা মনে করি। কারণ উনি দীর্ঘ 25-26 বছর টানা যুক্তরাষ্ট্রে ছিলেন। যদি উনি নিজে অস্বীকার করেন যে উনি যুক্তরাষ্ট্রের নাগরিক না, তারপরে আমার প্রশ্ন, তাহলে আপনি এত বছর ওখানে ছিলেন কীভাবে? অবৈধভাবে ছিলেন নাকি আপনার গ্রিন কার্ড আছে? তাহলে আপনার গ্রিন কার্ড আছে, কীভাবে ছিলেন? তো উনি তো ওনাকে আমি আমেরিকানই মনে করি, আমাদের সরকার প্রধান ওনাকে একজন আমেরিকান নাগরিককে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কেন বানিয়েছেন এটা উনি ভালো বলতে পারবেন, আমি জানি না। কাজে ওনাকে দেখে আমি অবাক হইনি। আমি অবাক হয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই অনুষ্ঠানে দেখে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সেই অনুষ্ঠানে দেখলাম। আমাদের ভারপ্রাপ্ত স্পিকার, এখন এই মুহূর্তে যেহেতু আমার স্পিকার দেশে নাই, যিনি ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, ওনাকে দেখে আমি অবাক হয়েছি। আমি বিস্মিত হয়েছি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখে। ডক্টর শফিকুর রহমান দেখলাম সেখানে একটা বক্তব্য দিলেন, এবং উনি বক্তব্য দিতে যে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন এই কারণে যে বললেন যে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ইংরেজি বলেছেন, আমি বাংলায় বলে দিচ্ছেন, রিসেট বাটন টিপে দিয়েছেন। এটাই কি সেই মেটিকুলাস ডিজাইন? এটাই কি সেই রিসেট বাটন টিপে দেওয়া? আমরা যখন, বিশেষ করে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, মাঝে মাঝে আমরা যখন পলিটিক্স ছাত্র রাজনীতি করতাম, বিভিন্ন রাজনৈতিক দলের লিডারদের কাছে আমরা একটা কথা বলতাম প্রায়, সেটা হলো কি যে দেয়ালের লিখন পড়ুন, দেখুন মানুষ কি বলছে। মানুষের বক্তব্যগুলো দেয়ালে দেয়ালে থাকতো, এখন তো দেয়াল লেখন উঠে গেছে। এখন আমি মাঝে মাঝে বলি সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো দেখুন আপনারা, সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে শুনুন। বলবেন হয়তো ও তো অমুক দল, সে তো তমুক দল, যে দলেরই হোক, কথাগুলি শুনুন, কথাগুলি লজিক্যাল মনে হয় কি না সেটা একবার ভাবুন। আমি এই সরকারের জন্য, যারা এগুলি করছেন তাদের জন্য এরকম সোশ্যাল মিডিয়া থেকে কিছু কমেন্ট আপনাদেরকে একটু আমি পড়ে শোনাতে চাই। কে লিখেছেন নামগুলি বললাম, আমি কমেন্টগুলি পড়ে শোনাতে চাই। একজন লিখেছেন, যারা আমাদের স্বাধীনতাই চায়নি তাদের স্বাধীনতা আমাদের দেশেই পালন হচ্ছে, বাহ সুন্দর। আরেকজন লিখেছেন, এখন থেকে বিশ্বের সকল দেশের স্বাধীনতার উৎসব বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পালন করা হোক। যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই এখন পরীক্ষিত বন্ধু। আরেকজন লিখেছেন, সংসদের সামনে একটা স্ট্যাচু অফ লিবার্টি স্থাপন করলে ব্যাপারটা কেমন হয়। আরেকজন লিখছেন, শুভ জন্মদিন, জুলাই পরবর্তী বাঙালির জাতির জন্মদাতা আমেরিকা। মারাত্মক কথা কিন্তু। তাহলে এই জুলাইটা আসলে এই যে জুলাই পরবর্তী বাঙালি জাতি, তাদের জন্মদাতা হলো আমেরিকা। আরেকজন লিখেছেন, গোলামি না আজাদি, এখন আমেরিকার পাঁচাটি। খুব বলা হতো কিন্তু, খুব বলতে শুনতাম এই দলগুলিকে, এই জামাত ইসলামকে বলতে শুনতাম গোলামি না আজাদি, আজাদি আজাদি। এখন আজাদি, এটা আজাদি, এটা আজাদি। আমাদের জাতীয় সংসদের সামনে আমেরিকানরা তাদের স্বাধীনতা দিবস পালন করে, আমেরিকান ফ্ল্যাগকে পাশে রেখে আপনার নেতা বলতেছে যে আমেরিকাকে ধন্যবাদ কারণ তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের উদ্যোগ নিয়েছে, এটা আজাদি? কাজে যিনি লিখেছেন যে গোলামি না আজাদি, এখন আমেরিকার পাঁচাটি, এর চেয়ে নির্মম বক্তব্য আপনাদের জন্য আর কিছু থাকতে পারে না। বাট সমস্যা হলো কি, আমি জানি এটা আপনাদের গায়ে লাগবে না। গায়ে লাগবে না এই কারণে যে আপনারা তো সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছেন। আপনারা পা চাটার গোলামি করার সিদ্ধান্ত নিয়ে যখন কেউ নামে তখন তাকে কিন্তু গায়ে লাগানোর মতো কিছু বলা যায় না। আপনি যাই বলবেন সে হে হে করে হাসবে, তার তো গায়ে লাগবে না। আমি ভাবতে পারি না যে আমরা জাতি হিসেবে কোন দিকে যাচ্ছি।
আমি আসলেই ভাবতে পারি না। আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে সত্যি কথা বলতে কি আমি অপমানিত বোধ করছি। আমার জানার খুব আগ্রহ, সরকার প্রধানকে আমি বলছি, ভাই এই প্রস্তাবটা আপনি কিভাবে অনুমোদন করলেন, অথবা এই প্রস্তাবটা আপনার কাছে কে নিয়ে গেল, কে আপনাকে বললো এটা করলে পরে খুশি হবেন, কে বলল? তাকে দয়া করে চেয়ে রাখেন। সে আপনার মিত্র নয়, সে আপনাকে বুঝায় এই কাজটা করছে। সে আসলে আমেরিকার পারপাস সার্ভ করছে, এবং সে আসলে আমেরিকার চর, যুক্তরাষ্ট্রের চর হিসেবে সে এখানে কাজ করছে, এবং এর মাধ্যমে সে যুক্তরাষ্ট্রের যে পারপাসটা সেটাই সার্ভ করবে। এখানে লাভ হবে মাত্র একজনের, সে লোকটাকে এখানে যে যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডার আছেন এই দেশে, মিস্টার ব্রেন ক্রিস্টেনসন, তার লাভ হবে, আর কারো লাভ হবে না। সে ট্রাম্পকে বলতে পারবে, দেখো এই দালালগুলিকে আমি কোথায় এনে নামাইছি, আমার পায়ের কাছে এনে বসাই দিছি। এ বলবে। আমাদের দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর আগে প্রধানমন্ত্রী দেখা পাইতো না। অনেক মন্ত্রীকে বলতে শুনতাম, ওর সঙ্গে কী দেখা করবো, সে তো একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার। আর এই জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারের কাছে এখন আমাদের এই অবস্থা। আমরা দেশ ছোট হতে পারি, কিন্তু আমাদেরকে আত্মসম্মান থাকবে না। আমি আরেকটা কথা বলি, রাজনীতির কথা বলি না, এখন একটু ভূ রাজনীতির কথা বলি। আমাদের প্রধানমন্ত্রী কদিন আগে চীন সফরে গেলেন। চীন সফরে চীনের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। আমরাও ভেবেছি এটা একটা মাস্টার স্ট্রোক ছিল, কারণ ভারতের সঙ্গে চীনের সঙ্গে ওই যে কূটনৈতিক যে বোঝাপড়াটা, যে দেন দরবারটা, এটা খুব সুন্দরভাবে আমাদের সরকার প্রধান করতে পেরেছেন বলে আমি ভেবেছিলাম। যে কাজটা এখানে দক্ষিণ প্লাজায় হলো, এরপর কি চীনের সঙ্গে আপনি সেই সম্পর্কটা বজায় রাখতে পারবেন? চীন কি এটাকে ভালোভাবে নেবে? একদম অপ্রয়োজনীয় একটা ঘটনা দিয়ে আপনারা কিন্তু আপনার এতদিনের যে কূটনৈতিক যে অর্জনটা সেটাকে নষ্ট করে দিয়েছেন। আমি সরকার প্রধানকে অনুরোধ করব, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং ভাবেন কে আপনাকে বুঝিয়েছিল যে এই কাজটা হলে খুব ভালো হবে। তাদের ব্যাপারে সতর্ক হন, না হলে কিন্তু আরও বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আত্মসম্মান তো গেছে, সারা দুনিয়ার লোক তো দেখবে। ভারত এরকম হবে? ভারতের জাতীয় সংসদের সামনে যুক্তরাষ্ট্র যে ধরনের অনুষ্ঠান করতে পারবে? পৃথিবীর কোনো দেশে পারবে না, কেবল বাংলাদেশেই সম্ভব। কারণ এদেশে প্রচুর লোক বাস করে, যারা এখানে বাস করে কিন্তু অন্য দেশের গুণগান গায়, যারা অন্য দেশের নাগরিক কিন্তু এদেশের দায়িত্ব নিয়ে বসে আছে, তারাই আমাদেরকে ডুবাবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।